বয়সে অনেক ঐতিহাসিক তো সেই সময় ছিলেন। তাহলে সমাজ ইতিহাস চর্চায় নিহার রঞ্জনকে কেন বেছে নিতে হলো? আমরা বেছে নিয়েছি সেটা মিঠুন বললেন, কিন্তু এই কার্যকারণ সম্পর্কটা খুব আকর্ষণীয়। কারণ আমি জানি অনেক গবেষক, ছাত্রছাত্রী আজকে আলোচনায় অংশগ্রহণ করেছেন। এই কার্যকারণ দিকটা অনুসন্ধান করার জন্য আমি সবাইকে অনুরোধ করি, তাহলে আমাদের ইতিহাস চর্চা আরো উজ্জ্বল হবে। রমেশচন্দ্র মজুমদার, স্যার যদুনাথ সরকার বেঁচে আছেন স্বাধীনতার পরে। আরেকজন ডিসি সরকার, তার কথাও বলা হলো। এরা বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চা করেছেন, কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, এরা ঔপনিবেশিক, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বা তাদের যে একাডেমিয়া, তাদের অধীনে প্রশিক্ষিত। তার বড় ইতিবাচক দিক হচ্ছে বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চায় তাদের হাতে খড়ি হয়েছে ঔপনিবেশিক যুগেই, ব্রিটিশদের সান্নিধ্যে এসে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে একই কথা বলা যায়, তিনি স্বল্পায়ু ছিলেন, এদের মতো এতদিন বাঁচেননি। কিন্তু নিহার রঞ্জনের পটভূমিটা একটু অন্যরকম, সেই জন্য ইতিহাস একটা আকর্ষণীয় বিষয়। নিহার রঞ্জন ঠিক ঔপনিবেশিক গুরুদের সাথে ওইভাবে প্রশিক্ষিত হননি, যদিও তার কর্মক্ষেত্র শুরু হয়েছে, কর্মজীবন শুরু হয়েছে ঔপনিবেশিক ভারতে, কিন্তু তবু তার গবেষণায় হাতে খড়িটা কিন্তু ব্রিটিশদের হাতে হয়নি। এটা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এটা আমরা যদি এই পটভূমিটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো সামাজিক ইতিহাস চর্চায় কেন তিনি জনক হলেন, কেন যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, ডিসি সরকাররা এখানে জনক হলেন না। নিহার রঞ্জন রায়ের একটা আন্তর্জাতিক দৃষ্টিকোণ ছিল, এটা গুরুত্বপূর্ণ। তিনি ব্রাহ্ম পরিবারে, পূর্ববঙ্গের ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করছেন। শুধু ব্রাহ্ম পরিবার বললে সবটা বলা হয় না, এই পরিবারে এমন যুক্তিবাদ মাথাচাড়া দিয়েছে যে একটা পর্যায়ে নিহার রঞ্জনের বাবা নাস্তিক হয়ে গেছেন। তখনকার দিনে তো ভাবাই যায় না, আজকের দিনেও ভাবা যায় না, নাস্তিক হয়ে গেছে। তো সেরকম একটা পারিবারিক পরিমণ্ডল আমাদের মনে রাখতে হবে। সেটার থেকে তিনি উৎসাহ নিয়ে, প্রেরণা নিয়ে চলে গেলেন হল্যান্ডে গবেষণা করবেন, ডিফিল হলেন, ডিলিট করলেন। নতুন ধরনের একটা কর্মপদ্ধতি তার করায়ত্ত হলো। এটা গুরুত্বপূর্ণ এই কারণে, তিনি 1936 সালে দেশে ফিরছেন ডিলিট ডিফিল করে। বহুমুখী তার প্রতিভা, এই ভার্সাটাইলিটিটার প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। হল্যান্ডে সেই সময় মিঠুন বলেছে আর্নল্ড স্কুলের একটা প্রভাব ছিল, সমাজ ইতিহাস চর্চার একটা প্রভাব ছিল, মার্ক ব্লক, লুসিয়ান ফেভারদের প্রভাব ছিল। এই মার্ক ব্লক নাৎসিদের হাতে প্রাণ দিয়েছে, অত্যাচারিত হয়েছে। সুতরাং 36 সালে তিনি ফিরছেন, ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তিনি ভারতবর্ষে ফিরছেন নিহার রঞ্জন রায়। কিন্তু তিনি ওই ইউরোপের পরিমণ্ডলটা দেখছেন, যখন নাৎসিবাদ জার্মানিতে মাথাচাড়া দিয়ে উঠছে, বুদ্ধিজীবীরা কি ধরনের সংকটের মধ্যে কাজ করছে। আজকে যেমন আমরা প্যান্ডেমিকে পড়ে আছি, সেই সময় নাৎসিবাদ উত্থান আমরা দেখতে পাচ্ছি। সেই সময় আমরা 1929 খ্রিস্টাব্দে যখন আর্নল্ড স্কুলের জন্ম হলো, একটা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা আমরা দেখেছি। এভরি ক্রাইসিস ইজ অ্যান অপরচুনিটি। এই সময় এই সমাজ ইতিহাস চর্চার গুরুত্ব অনুভূত হয়, একটা টোটাল হিস্ট্রির ধারণা সেই সময় জাগ্রত হয় বুদ্ধিজীবীদের মধ্যে, যারা খালি সাম্রাজ্যের ওঠা পড়া, রাজা রাজাদের কাহিনী, প্রশাসনিক ইতিহাস, সামরিক ইতিহাস নিয়ে সন্তুষ্ট ছিলেন না। যাদের ইতিহাস চর্চার ধারা বিস্তৃত হয়েছিল সমাজে, দর্শনে, ধর্মে, শিল্পকলায় এবং আরো অন্যান্য দিকে। কখনো তারা প্রতীক নিয়ে চর্চা করেছেন, মানুষের বিশ্বাস, আশা, আকাঙ্ক্ষা, দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে চর্চা করেছেন। এইভাবে তাদের কর্মপদ্ধতির মধ্যে টোটাল হিস্ট্রির একটা বিচ্ছুরণ আমরা দেখতে পেয়েছি। নিহার রঞ্জন রায় এরকম ইতিহাস চর্চারই একটা প্রোডাক্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন নিহার রঞ্জন রায় বাঙালির ইতিহাস যদি আপনি দেখেন, আদি পর্ব, তার মধ্যে এই টোটাল যে হিস্ট্রি, সমাজ ইতিহাস চেতনা, সমাজ ইতিহাস চর্চার প্রেরণা এবং তার যে দক্ষতা, সেটার বিচ্ছুরণ আপনারা বাঙালির ইতিহাস আদি পর্বে দেখতে পাবেন।
তিনি যে বিজ্ঞানসম্মত ইতিহাসকে ত্যাগ করছেন এমন নয়, বরং বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার সঙ্গে সংযোজিত হচ্ছে আরো নতুন নতুন মাত্রা। যেমন রমেশচন্দ্র, পিসি সরকার, যদুনাথ সরকাররা এই ব্রিটিশ ঔপনিবেশিক বুদ্ধিজীবীদের প্রেরণায় স্টার্ন এবং আনডিনায়েবল সোর্সকে গুরুত্ব দিচ্ছেন, যার মধ্যে পড়ছে স্টোন প্লেট, কপার প্লেট, ইনস্ক্রিপশনস, মুদ্রা তত্ত্ব ইত্যাদি, আর্কিওলজিক্যাল সোর্স, অফিসিয়াল ডকুমেন্টস ইত্যাদি। এগুলোকে নিহার রঞ্জন বাদ দেননি, কিন্তু তিনি নতুন জিনিসের সংযোজন করলেন সমাজ ইতিহাস চর্চা করতে গিয়ে। 40-এর দশক থেকে বিশেষ করে আমরা দেখলাম যে নতুন একজন ঐতিহাসিকের আবির্ভাব হলো বাংলায়। তিনি বাংলায় বাঙালির ইতিহাস লিখছেন। তিনি অনেক ভাষা জানেন, ইংরেজি ভালো জানেন, ডাচ জানেন, অন্যান্য ভাষাও শিখেছেন। প্রাচীন ভারতের সংস্কৃত এবং আনুষঙ্গিক ভাষা তিনি চর্চা করেছেন। তবু তিনি বেছে নিলেন ইতিহাস চর্চার জন্য বাংলা ভাষাকে, খুব গুরুত্বপূর্ণ মাতৃভাষায় ইতিহাস চর্চা। সুতরাং তার কাছে ইতিহাস চর্চাটা খালি একটা একাডেমিক ডিগ্রি নয়, তিনি সাধারণ মানুষের সঙ্গে একটা কথোপকথনে জড়িত হতে চেয়েছেন। তিনি কিন্তু অন্যান্য হিস্টোরিয়ানদের থেকে আলাদা, তিনি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, এটাও মনে রাখতে হবে। কখনো গান্ধিয়ান, কখনো মার্কসিয়ান ইনফ্লুয়েন্স তার মধ্যে রয়েছে, কখনো বা বিপ্লবী, গোপন বিপ্লবী ডেরায় তাকে যোগাযোগ করতে দেখা যাচ্ছে। এই হচ্ছে নিহার রঞ্জন রায়। তিনি একজন টোটাল ম্যান, একজন টোটাল হিস্টোরিয়ান, টোটাল হিস্ট্রি লিখছেন। সুতরাং এটার পরবর্তী পর্যায়ে কিছুটা হয়তো মার্কসিয়ান প্রভাবে ইকোনমিক হিস্ট্রি লেখা হতে থাকলো, কিন্তু নিহার রঞ্জন বুঝলেন খালি পলিটিক্যাল হিস্ট্রি, অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্ট্রি, মিলিটারি হিস্ট্রি, এমনকি ইকোনমিক হিস্ট্রির মধ্যেও সমস্ত উত্তর খুঁজে পাওয়া যাবে না। এক্সট্রা ইকোনমিক ফ্যাক্টর গুলো, অর্থনীতি বহির্ভূত বিভিন্ন কারণগুলো আমাদের চর্চা করতে হবে যদি আমরা বাংলার ইতিহাসকে বুঝতে চাই। সুতরাং আমরা বোঝার চেষ্টা করব স্বাধীনতা উত্তর বাংলায় ঐতিহাসিকরা কি করে ফিরে দেখছেন বাংলার ইতিহাসকে, বাংলার অতীতকে, ভারতবর্ষের অতীতকে, এবং সেই ফিরে দেখার ক্ষেত্রে কিভাবে নতুন নতুন মাত্রা সংযোজিত করে তারা সমাজ ইতিহাস চর্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটা আমাদের আজকে আলোচ্য। সুতরাং অবশ্যই এ ধরনের ইতিহাস চর্চায় খালি স্টার্ন অ্যান্ড আনডিনায়েবল সোর্সের উপর নির্ভরশীলতা থাকে না, সেগুলো গুরুত্ব স্বীকার করেও, আর্কাইভস এর গুরুত্ব স্বীকার করেও, আর্কাইভস এর বাইরে চলে যাওয়ার একটা প্রেরণা, একটা আবেদন সেখানে থাকে। সেই স্লোগানটাকে আমরা বলতে পারি বিয়ন্ড আর্কাইভস। এই বিয়ন্ড আর্কাইভস এর প্রেরণা আমরা দেখেছি বিচ্ছুরিত হচ্ছে নিহার রঞ্জন রায়ের কলমে, মননে। একটা বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি, যেটা হয়তো আগের ঐতিহাসিকদের মধ্যে সেভাবে আমরা দেখিনি, সেই বিশ্লেষণী মাত্রাটা উঠে আসছে নিহার রঞ্জনের মধ্যে। তিনি তো হল্যান্ডে প্রশিক্ষিত হচ্ছেন। হল্যান্ড তো বিখ্যাত শিল্পীদের, চিত্রশিল্পীদের দেশ, যেখানে রেমব্র্যান্ড, যেখানে ভ্যান গগদের আমরা দেখেছি। খুব স্বাভাবিকভাবেই এটার একটা প্রভাব নিহার রঞ্জনের মানুষে পড়েছিল। তাই তিনি ফিরে এসে মোগল পেন্টিং এর ওপর বই লিখলেন। কিন্তু এই মোগল পেন্টিং এর, তার যে মোগল কোর্ট পেন্টিং এর উপর নিহার রঞ্জনের যে যুগান্তকারী কাজ, সেই কাজটা আকস্মিক ছিল না, তার একটা এজেন্ডা ছিল। এই এজেন্ডাটার দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। মনে রাখবেন এই 40 সময়টা, 47 সময়টা, 50-এর দশক, 60-এর দশক, এই সময়টা একটা দ্বন্দ্ব চলেছে ভাবজগতে, ঐতিহাসিকদের ভাবজগতে একটা দ্বন্দ্ব চলেছে। কিছুটা মার্কসিয়ান ঐতিহাসিকদের প্রভাবে আমরা দেখতে পাই যে সমষ্টির ওপর, কালেকটিভের ওপর গুরুত্ব পড়ছে। আবার কখনো কখনো মার্কসীয় হিস্ট্রি, যেটা আগে বলেছি যে ইকোনমিক ডিটারমিনিজম দিয়ে সব হয়তো বোঝা যায় না, ইকোনমিটা মেইন কজ হলেও ইকোনমি বহির্ভূত অনেক কারণ থাকতে পারে যেগুলো গুরুত্বপূর্ণ ঐতিহাসিকের কাছে, বিশেষ করে সমাজ ইতিহাস যারা লিখছেন। সেই এক্সট্রা ইকোনমিক ফ্যাক্টর গুলোর একটা আবেদন রেখেছিল নিহার রঞ্জনের কাছে। তিনি অলরেডি হল্যান্ডে দেখে এসেছিলেন মেন্টালিটি হিস্ট্রি, এটা খুব গুরুত্বপূর্ণ। যখন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ করছে পাকিস্তানের বিরুদ্ধে, সেই সময় একজন কলকাতা শহরে আশ্রয় নিচ্ছেন, মারা গেছেন কিছুদিন আগে, আনিসুজ্জামান। ভালো করে তার বইয়ের টাইটেলটা লক্ষ্য করুন, মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, মেন্টালিটি হিস্ট্রি, মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য। মানুষটা বুঝতে হবে, মেন্টালিটিটা বুঝতে হবে, অর্থনীতি দিয়ে সব বোঝা যাবে না। তা নিহার রঞ্জনকে আমরা এই ধারার একজন জনক হিসেবে অবশ্যই ভাবতে পারি। মোগল পেন্টিং নির্বাচনটা তার আকস্মিক ছিল না, হল্যান্ডে চিত্রকলা তাকে আকর্ষণ করে, এবং ভারতবর্ষে এসে যেহেতু তিনি একসময়
গান্ধীবাদী ছিলেন, মার্ক্সীয় রাজনীতিও তাকে আকর্ষণ করেছিল। তিনি একটা সমন্বয়ী দৃষ্টিকোণ গড়ে তুলেছিলেন, যেটা আমরা ব্রাহ্ম আন্দোলনেও পাই। ব্রাহ্মদের সঙ্গে যোগাযোগের কথা নিহার রঞ্জনের আগে বলেছি। সুতরাং যেখানে ক্ষিতিমোহন সেনকে বেছে নিচ্ছেন রবীন্দ্রনাথ, যেখানে তুলনামূলক ধর্মচর্চার গুরুত্ব অনুভব করছেন গান্ধী ও রবীন্দ্রনাথ, তারও আগে কেশবচন্দ্র সেন এবং কেশবচন্দ্র সেনের শিষ্য ভাই গিরিশচন্দ্র সেন, সেই প্রেক্ষাপটে একটা সমন্বয়ী দৃষ্টিকোণ থেকে সমাজ ইতিহাস চর্চার প্রেরণা পেয়ে যাচ্ছেন নিহার রঞ্জন রায়। তাই মোগল কোর্ট পেন্টিংটা তিনি আকস্মিকভাবে বেছে নেননি। স্বাধীনতা উত্তর পর্বে যখন আমাদের কাছে দেশভাগের একটা দগ্ধ স্মৃতি রয়েছে, আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে কিভাবে আমরা জাতি গঠন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট হব, সেই প্রেক্ষাপটে নিহার রঞ্জন রায় সমন্বয়ী ঐতিহ্য ভারতবর্ষের সামাজিক ইতিহাসে খোঁজার চেষ্টা করছেন এবং মোগল চিত্রকলার মধ্যে সেটা পেয়ে যাচ্ছেন। এই জন্য গুরুত্বপূর্ণ। এটাকে আমি ব্যাপক অর্থে বলছি, এটা একটা সিভিলাইজেশনাল ডাইমেনশন, সভ্যতা সম্বলিত একটা দৃষ্টিকোণ থেকে সমাজ ইতিহাস চর্চা, সভ্যতা সম্বলিত দৃষ্টিকোণ থেকে সমাজ ইতিহাস চর্চা। এখানে অন্যতম জনক হিসাবে আমরা নিহার রঞ্জনের কথা বলতে পারি, বাংলায় গুরুত্বপূর্ণ একটা অবদান রাখছে সিভিলাইজেশনাল ডাইমেনশন। পরে এটা অনেকদিন চলেছে, 90-এর দশকে এবং একবিংশ শতকে গিয়েও আমরা সময় পেলে সেটা ছুঁয়ে যাব। এই সভ্যতা সম্বলিত একটা দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে দেখা, এই প্রবণতাটা আমরা নিহার রঞ্জনের কাছেই যেন শিখেছিলাম। নিহার রঞ্জন রায় মোগল কোর্ট পেইন্টিং এ কিভাবে সমন্বয় ধারা আছে এটা দেখার চেষ্টা করছেন। আমিও এই লাইনে কিছুটা গবেষণা করি, তাই আমার নিজের নাম আমি বলবো না, কাজের কথাও বলবো না। সুস্মিতা কিছুটা বললেন, কিন্তু আমি এটাকে একটা টার্ম ব্যবহার করে আলোচনা করতে ভালোবাসি, একটা ইন্দো পারসিক একটা সমন্বয়ী ঐতিহ্য, ইন্দো পারসিক সমন্বয়ী ঐতিহ্য, ইন্দো পার্সিয়ান কম্পোজিট ট্র্যাডিশন, ইন্দো পার্সিয়ান সিভিলাইজেশনাল ডাইমেনশন। এটাকে বাদ দিলে বাংলার সমাজ ইতিহাস বোঝা যায় না। কেন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম আন্দোলনের নেতা হয়েও সকালে ফার্সি ভাষায় হাফেজ পড়ে দিন শুরু করছেন, এর উত্তর পাওয়া যায় না। কেন ভাই গিরিশচন্দ্র সেন কেশবচন্দ্র সেনের নির্দেশে ফার্সি ভাষা চর্চা করছেন ঊনবিংশ শতকের অপরাহ্ন বেলায়, তার উত্তর পাওয়া যায় না। তাই এটাকে আমি বলছি পার্সো ইন্ডিয়ান কম্পোজিট কালচারাল ট্র্যাডিশন, এটা ঐতিহাসিকদের মধ্যে কাজ করেছে। দিলীপ কুমার বিশ্বাসের কথা আপনারা শুনেছেন, এশিয়াটিক সোসাইটিতেও একসময় কর্ণধার ছিলেন। বিখ্যাত কাজ রামমোহন রায়ের ওপর। এই সমন্বয় ঐতিহ্য পার্সো ইসলামিক কম্পোজিট ট্র্যাডিশন না বুঝলে রামমোহন রায়ের মূল্যায়ন করা যায় না। এটা দিলীপ কুমার বিশ্বাস বুঝেছিলেন, 8টা ভাষা প্রায় শিখেছিলেন। রামমোহন তখনকার দিনে শিক্ষিতের হার কম ছিল, প্রায় 10টা ভাষা শিখেছিলেন। সুতরাং এই সমন্বয় ঐতিহ্যের পাশাপাশি এই ইন্দো পারসিক ঐতিহ্যের পাশাপাশি ভাষার ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ। এই জন্য নিহার রঞ্জন রায় অনেকগুলো ভাষা শেখেন, এটা গুরুত্বপূর্ণ একটা দিক। এই জন্য দিলীপ কুমার বিশ্বাস অনেকগুলো ভাষা শেখেন গবেষণা করতে গিয়ে, গুরুত্বপূর্ণ একটা দিক। সুনীতি কুমার চট্টোপাধ্যায় অনেকগুলো ভাষা শেখেন, গুরুত্বপূর্ণ একটা দিক। তার মধ্যে ইতিহাস বোধ খুব প্রবল ছিল সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ সিভিলাইজেশনাল কালচারাল ডাইমেনশন, কম্পোজিট কালচার, সমন্বয় ঐতিহ্য, একটা সভ্যতা সম্বলিত দৃষ্টিকোণ থেকে সমাজ ইতিহাসকে দেখা, এটা গুরুত্বপূর্ণ একটা সংযোজন। বাঙালি ঐতিহাসিকরা এটা গুরুত্বপূর্ণ একটা অবদান রাখলেন ইতিহাস চর্চার ক্ষেত্রে, উপমহাদেশের ইতিহাস চর্চার ক্ষেত্রে, সমাজ ইতিহাস চর্চার ক্ষেত্রে, এটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু এখানে আবার আরেকটা বিতর্ক চলে আসে। সেই বিতর্ক হলো যে তাহলে তার মধ্যে কি ভারতীয়ত্ব ছিল, ইন্ডিয়াননেস ছিল? কারণ আজকে এই বিতর্কটা একবিংশ শতকে বারে বারে উঠছে, সেই প্রসঙ্গে এই আলোচনাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আপনারা অনুধাবন করবেন। যেমন আজকে কাউকে কাউকে বিদেশি বলা হচ্ছে, আমাদের পূর্বসূরি অনেককে বিদেশি বলে বাতিল করে দেওয়ার একটা প্রয়াস আজকে আমরা দেখেছি। সত্যি কি তাদের আমরা বিদেশি বলবো? এটা আমাদের একটু দেখতে হবে। এখন মনে রাখতে হবে, মোগল যে কর্মশালা, চিত্রশালা, সেটা একটা পরীক্ষা নিরীক্ষা করার জায়গা। সেখানে পিওর ইরানিয়ান আর্ট বা পিওর সেন্ট্রাল এশিয়ান আর্ট বলে কিছু নেই। নিহার রঞ্জনের দাবি করছেন, তিনি স্বাধীনতা সংগ্রামী নিহার রঞ্জন রায়, তিনি খালি ইতিহাস চর্চা করেন না, তিনি স্বাধীনতা সংগ্রামী অ্যাক্টিভিস্ট। তিনি খালি থিওরিটিশিয়ান নন, তিনি বলছেন মোগল চিত্রশালায় যেটা রয়েছে সেটাকে পুরোপুরি ইরানীয় বলা যাবে না, পুরোপুরি মধ্য এশীয় বলা যাবে না, তার মধ্যে একটা ইন্ডিয়াননেস আছে।
কারণ আকবর যেই চিত্রকরদের নির্বাচন করেছিলেন তারা অনেকে লোকায়ত চিত্রকর্মের সঙ্গে যুক্ত ছিলেন, লোকায়ত চিত্রশিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের নির্বাচন করেন খুব সচেতন ভাবে আকবর এবং অন্যান্য সেলিমও অর্থাৎ জাহাঙ্গীরও। এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। অর্থাৎ এই আশরাফ যে আইডেন্টিটি, আত্মপরিচয়, সেটা খালি বিদেশে নয়, সে আশরাফ আইডেন্টিটিটা স্ট্যাটিক নয়, এটার মধ্যে একটা চলমানতা আছে, একটা জঙ্গমতা আছে। এটা অচলায়তন নয় কনসেপ্ট অফ আশরাফ। কারণ আশরাফ ভারতবর্ষের মাটির মধ্যে নিজের অরিজিন খোঁজার চেষ্টা করছে, নিজের বৈধতা খোঁজার চেষ্টা করছে। অর্থাৎ রিডেফিনেশন অফ আশরাফ আইডেন্টিটি, একটা নতুন ভাবে সংজ্ঞায়িত হচ্ছে আশরাফ আইডেন্টিটি। এই সমাজ ইতিহাস চর্চায় এটা গুরুত্বপূর্ণ একটা দিক, এটা আমাদের মনে রাখতে হবে। তাই নিহার রঞ্জন, যিনি দেখলেন রাজনীতিবিদরা দেশভাগ ঠকাতে পারেননি, দাঙ্গা রুখতে পারছেন না, রাজনীতিবিদরা ব্যর্থ হচ্ছেন, তাই রাজনীতিবিদদের থেকে নিহার রঞ্জন রায় আলটিমেটলি শিফট করে যাচ্ছেন। তাই একজন ডিভাইসিভ পলিটিশিয়ান থেকে হারমোনাইজিং পোয়েট ফিলোসফারকে নিহার রঞ্জন বেছে নিচ্ছেন। নিহার রঞ্জনের সমাজ ইতিহাস চর্চার অন্যতম নির্বাচন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্র গবেষক হিসেবেও নিহার রঞ্জন রায় বিখ্যাত ছিলেন সমাজ ইতিহাস চর্চায়। তিনি ব্যক্তিকে, সৃজনশীল ব্যক্তিকে পুনঃস্থাপন করলেন, পুনর্নির্মাণ করলেন। এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমি আগে উল্লেখ করেছি একটা দ্বন্দ্ব চলছিল কিছুটা মার্ক্সীয় ইতিহাস চর্চার ধারায়, সমষ্টি না ব্যক্তি, তাকে চর্চা করা হবে। সমাজ ইতিহাসে এই চ্যালেঞ্জ এসেছিল, মাঝে মাঝে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন গোষ্ঠীর চর্চা হচ্ছে, পাশাপাশি চলছে, কিন্তু পাশাপাশি আবার ব্যক্তিদের, সৃজনশীল ব্যক্তিদের ফিরিয়ে আনা হচ্ছে। কখনো রামমোহন রায়, রামমোহনের ওপর দিলীপ কুমার বিশ্বাসের কথা বলেছি, রবীন্দ্রনাথের ওপর নিহার রঞ্জন রায় একজন সুপণ্ডিত ছিলেন। এই গুরুত্বপূর্ণ দিকগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই ধারাটা পরবর্তীকালেও চলেছে, তাই আমরা দেখেছি অনেক কম জানা, কম বিখ্যাত ব্যক্তিত্বের উপর কাজ হয়েছে, সমাজ ইতিহাস চর্চা হয়েছে। তাই আমরা ভাই গিরিশচন্দ্র সেনের ওপরও লেখালেখি দেখেছি, রঞ্জন গুপ্তের কাজ আছে ভাই গিরিশচন্দ্র সেনের ওপর, আমরা জানি বাংলায়। সুতরাং এগুলো গুরুত্বপূর্ণ দিক যেগুলো আমাদের কিন্তু দেখতে হবে। অর্থাৎ এই নির্বাচন, এই শিফট রাজনীতিবিদদের থেকে একজন সৃজনশীল কবি এবং দার্শনিকের দিকে সরে গেলেন নিহার রঞ্জন রায়। অর্থাৎ যেই সমস্যার সমাধান রাজনীতির মধ্যে আমরা পেলাম না, সমাজ ও সংস্কৃতির ইতিহাসের মধ্যে সেই সমন্বয় ধারাকে পুনঃস্থাপন করে সেই সংকটের মোকাবিলা করার চেষ্টা হলো। আমার পরবর্তী বক্তাদের মধ্যে সুভাষ নিশ্চয়ই বলবেন ক্যাম্প লাইফের কথা। নিশ্চয়ই দেশভাগকে বাদ দিয়ে তো সমাজ ইতিহাস চর্চা আলোচিত হতে পারে না, কিন্তু তার সূত্রপাতটা কিন্তু এইভাবে আমরা চিহ্নিত করতে পারি। এইভাবে কালানুক্রমিক ভাবে আমরা যদি স্থাপন করতে চাই ইতিহাস চর্চার ধারা, তাহলে নিহার রঞ্জনের এই বিভিন্ন নির্বাচনগুলো আমাদের সচেতন ভাবে অনুসরণ করতে হবে। আমাদের আলোচনায় একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আমরা সব দিক আলোচনা করব না, সমাজ ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস যেই এই আলোচনাটা হয়েছে স্বাধীনতা উত্তর পর্বে, এখানে একটা বড় স্থান অধিকার করেছিল, আপনারা সবাই জানেন, ঊনবিংশ শতকের বাংলা বা বাংলার নবজাগরণ। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে সবার কথা আমি বলছি না, এখানে দু একজনের কথা মতামত আমি দেবো, সবার নাম করব না, সেই সময় আমার নেই। আলোচনার সময় যদি উত্থাপিত হয় প্রশ্ন, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। নিহার রঞ্জন রায় এখানে একজন যুগন্ধর। তিনি বলছেন, একটা তুলনামূলক চর্চা করছেন বাংলার রেনেসাঁস এবং ইউরোপীয় রেনেসাঁস। তিনি প্রথম একটা সমালোচনামূলক বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি থেকে দেখানোর চেষ্টা করেছিলেন যে বাংলার রেনেসাঁসের সঙ্গে ইউরোপীয় রেনেসাঁসের তুলনা হয় না, কারণ ইউরোপীয় রেনেসাঁস অনেক সামগ্রিক। ইউরোপীয় রেনেসাঁসের শিকড় ইউরোপের মাটিতেই প্রথিত, কিন্তু বাংলার রেনেসাঁসের শিকড় বাংলার মাটিতে প্রথিত নয়। এই গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন সমাজ ইতিহাস চর্চাকারী নিহার রঞ্জনের মধ্যে আমরা দেখলাম। কারণ ইউরোপীয় রেনেসাঁস যেখানে হয়েছে, জার্মানিতে জার্মান ভাষায়, ইংল্যান্ডে একটা ইংলিশ ভাষার একটা রোল রয়েছে, ইটালিতে ডগ ল্যাটিনে হয়েছে, কিন্তু বাংলায় কোনো ভারতীয় ভাষায় হয়নি। ইংরেজি ভাষাকে কেন্দ্র করে একটা নবজাগরণ আমরা 19 শতকের বুদ্ধিজীবী সমাজে, ভদ্রলোক সমাজে দেখতে পাই। এটা নিহার রঞ্জন রায় দৃষ্টিকোণ থেকে দেখিয়েছেন যে ল্যাঙ্গুয়েজ ইস্যু ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন সোশ্যালিটি। যদি লোকাল ল্যাঙ্গুয়েজ, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজকে ভিত্তি করে একটা সাংস্কৃতিক আন্দোলন করে না ওঠে, সেই আন্দোলনের শিকড় খুব গভীরে প্রথিত হতে পারে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন নিহার রঞ্জন। আরেকটা দিকের কথা বললেন যে
আহ সীমাবদ্ধ ছিল এই কারণে, এটা তিনি দৃষ্টি আমাদের আকর্ষণ করলেন। আমরা জানি ইউরোপীয় রেনেসাঁসের দুটো মাত্রা ছিল গুরুত্বপূর্ণ। একটা দিকে কোর্ট রেনেসাঁস, রাজসভা কেন্দ্রিক নবজাগরণ, আরেক দিকে জনতার যেখানে অংশগ্রহণ আছে পপুলার রেনেসাঁস। আমাদের পপুলার রেনেসাঁস সেভাবে হয়নি। আমাদের মুষ্টিমেয় কিছু শিক্ষিত বুদ্ধিজীবী যাদের সংখ্যা খুব কম ছিল, তাদেরকে, ভদ্রলোককে কেন্দ্র করে, তাও আবার হিন্দু বুদ্ধিজীবীদের কেন্দ্র করে আমাদের বাংলা রেনেসাঁস সীমাবদ্ধ হয়ে রয়েছে। ইংরেজি ভাষাকে কেন্দ্র করে, কলকাতা শহরকে কেন্দ্র করে সীমাবদ্ধ হয়ে রয়েছে। এখানে একটা বেঙ্গলে আমরা রুরাল আরবান ডাইকোটমি দেখতে পাই, কিন্তু এখানে ইউরোপের ক্ষেত্রে পপুলার রেনেসাঁস এবং কোর্ট রেনেসাঁস দে কমপ্লিমেন্টেড ইচ আদার। একজন আরেকজনের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করেছে, পরিপূরক হিসেবে কাজ করেছে, যেটা আমরা বাংলার রুরাল আরবান ডাইকোটমির মধ্যে দেখতে পাই না। এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তাই আমাদের রেনেসাঁসের আলোচনায় লালন শাহকে আমরা জায়গা দিই না। রামমোহন রায়কে বা স্যার সৈয়দ আহমেদ খানকে খুব অল্প মানুষ চিনতেন, কিন্তু লালন শাহ বা বুল্লে শাহ, পাঞ্জাবের বুল্লে শাহ, অষ্টাদশ শতকের পাঞ্জাবের বুল্লে শাহ, এদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গ্রামীণ পাঞ্জাবে বা 19 শতকের গ্রামীণ বাংলায় লক্ষ লক্ষ মানুষ অনুসারী ছিল লালন শাহের, কিন্তু তারা আমাদের রেনেসাঁসে জায়গা পান না। পপুলার রেনেসাঁস আলোচিত হয় না আমাদের রেনেসাঁস আলোচনায়। এভাবে সমাজ ইতিহাসে নতুন নতুন মাত্রা সংযোজনের কথা উত্থাপন করলেন নিহার রঞ্জন রায়। অন্যান্যরাও করছেন, আমি সকলের কথা আলোচনা আজ করতে পারছি না। গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জন্য আমাদের অন্যতম প্রধান এবং প্রিয় বই নোটস অন দ্য বেঙ্গল রেনেসাঁস, সেখানে বিখ্যাত ঐতিহাসিক সুশোভন চন্দ্র সরকার মাত্র একটা লাইন ডিভোট করেন সমন্বয়ী চেতনার একজন প্রতিনিধি মোশাররফ হোসেন সম্বন্ধে, মীর মোশাররফ হোসেন সম্বন্ধে। এছাড়া মুসলিম সমাজ সম্বন্ধে কোনো আলোচনা আমরা পাই না, গ্রাম বাংলা সম্বন্ধে কোনো আলোচনা আমরা পাই না, পপুলার রেনেসাঁস সম্বন্ধে কোনো আলোচনা পাই না। অমিত সেন নামে নোটস অন বেঙ্গল রেনেসাঁস বই লেখেন সুশোভন চন্দ্র সরকার। এটা গুরুত্বপূর্ণ একটা দিক। সুতরাং এভাবে ভাঙা গড়ার মধ্য দিয়ে সমাজ ইতিহাস চর্চা চলতে থাকে স্বাধীনতা উত্তর পর্বে। যেমন আরেকটা গুরুত্বপূর্ণ দিক উত্থাপিত হয়েছে, সবার আলোচনা আমি যেতে পারবো না, কিন্তু অনেক ঐতিহাসিক এটা আলোচনা করেছেন, আপনারা সেটা বুঝতে পারেন হয়তো। সেটা আমরা আলোচনা চক্রে চলে যাব। রামমোহনকে বুঝতে গেলে যেমন বেশিরভাগ ঐতিহাসিকদের ঝোঁক 19 শতক সম্বন্ধে, তারা বলতে চান যে ভারতবর্ষের সভ্যতা ও সংস্কৃতি যখন ভারতবর্ষের বুদ্ধিজীবীরা সম্পূর্ণভাবে পাশ্চাত্যের দর্শন, জ্ঞান, বিজ্ঞানে উন্মোচিত হলেন, সংস্কৃতিতে উন্মোচিত হলেন, তখন ঘটে গেল আমাদের রেনেসাঁস। এমনকি রমেশ চন্দ্র মজুমদারের কথা বলেছি, তার বইটা টাইটেলটা খেয়াল করুন, ব্রিটিশ প্যারামাউন্সি অ্যান্ড বেঙ্গল রেনেসাঁস। যেন ব্রিটিশ প্যারামাউন্সি না হলে বেঙ্গল রেনেসাঁস হতো না, এরকম একটা ব্যাপার। এই মতামতকে চ্যালেঞ্জ করেছেন কোন কোন ঐতিহাসিক, আমি এখনই নাম করছি না, পরবর্তীকালে করা যেতে পারে অবকাশ যদি থাকে। তারা বলছেন যে না, রামমোহন রায় ইত্যাদিদের বুঝতে গেলে দুটো জিনিস বুঝতে হবে। তারা যে খালি পাশ্চাত্যের প্রতি উন্মোচিত হয়েছিলেন এমন নয়। রামমোহন 1808 সালের আগে তো ইংরেজি শেখা শুরুই করেন, অথচ তার আগে তিনি প্রাচ্যের ভাষাগুলো জানতেন। সুতরাং তাদের রেনেসাঁস মেন্টালিটি বুঝতে গেলে একটা ইন্ডিয়াননেস অফ রেনেসাঁস, যেটা পূর্বাভাস আমি আগে দিয়েছি, একটা পার্শ্ব ইসলামিক বা ইন্দো পারসিক একটা ট্র্যাডিশন, কম্পোজিট সমন্বয় ট্র্যাডিশন, সেটার উপর ভিত্তি করে আমাদের রামমোহনের মতো ব্যক্তিত্বদের বুঝতে হবে। খালি পাশ্চাত্যের দৃষ্টিকোণ থেকে আমরা যদি রামমোহনকে দেখি, অসম্পূর্ণ থেকে যাবে সেই দেখা। এটাই সমাজ ইতিহাস চর্চায় একটা নতুন উপলব্ধি, এটা আমরা পরবর্তীকালে গবেষকদের মধ্যে পাই, যারা বিংশ শতকের দ্বিতীয় ভাগে গবেষণা চালিয়ে গেছেন সমাজ ইতিহাস নিয়ে। এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমরা দেখতে পাই। আরেকটা গুরুত্বপূর্ণ দিক আমরা সমাজ ইতিহাস চর্চায় দেখেছি, সেটা হলো, আমি সকলের নাম আবার করছি না কারণ সেই সময় আমার নেই, কিন্তু গুরুত্বপূর্ণ দিক, আমরা জেন্ডার স্টাডিজ করি, উইমেন স্টাডিজ করি, এবং সেখানে একটা অত্যন্ত অ্যাকসেপ্টেবল বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষের সভ্যতা ও সংস্কৃতি 19 শতক থেকে যখন পাশ্চাত্যের সভ্যতা সংস্কৃতিতে উন্মোচিত হয়েছে, সেই সময় থেকে আমাদের জেন্ডার স্টাডিজ এর সূত্রপাত। আমরা জেন্ডার স্টাডিজে এটা না, এই ঘটনা না ঘটলে সচেতন হতে পারতাম না। এই মতামতকে কিন্তু আমিও চ্যালেঞ্জ করি। আমি দেখানোর চেষ্টা করতে পারি, ওই যে বলেছিলাম সমন্বয়ী পার্শ্ব ইসলামিক ট্র্যাডিশন বোঝার সঙ্গে সঙ্গে আমাদের লিঙ্গুইস্টিক আসপেক্ট, যেটা সুনীতি কুমার বলেছেন, সেই জায়গাটা বুঝতে হবে আমাদের সমাজ ইতিহাস চর্চা করতে গেলে। আমরা যদি একটু ফার্সি ভাষাটা চর্চা করি, আমরা দেখবো এই নারী বিষয়ক আলোচনাটা ঔপনিবেশিক সরকার আসার আগেই আমাদের দেশে ছিল,
যদিও ঔপনিবেশিক সরকার আসার পর আমাদের সমাজ পাশ্চাত্যের সমাজের জ্ঞান বিজ্ঞানে উন্মোচিত হওয়ার পর অবশ্যই তাতে নতুন মাত্রা সংযোজিত হয়, কিন্তু নারী বিষয়ক আলোচনাটার ধারা ভারতবর্ষের ইতিহাসে ছিল। ফার্সি ডকুমেন্ট গুলোকে স্টাডি করলে সেটা পাওয়া যায়। আমি ডিটেলে যাচ্ছি না, আমি খালি একটা পূর্বাভাস দিয়ে যাচ্ছি, একটা ইঙ্গিত আপনাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি। অর্থাৎ এখানে একটা জিনিস আমরা একটা টার্ম ব্যবহার করতে পারি যে মডার্নিটি বা আধুনিকতা বা আধুনিকীকরণের উপকরণ, এটা একমাত্র পাশ্চাত্য থেকে আসছে না, একমাত্র ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের হাত ধরে আসছে না, ব্রিটিশ বুদ্ধিজীবীদের হাত ধরে আসছে না। এর একটা 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 বিচ্ছুরণ আমাদের সমাজের মধ্যে ছিল, যেটাকে আমরা বলতে পারি বিকল্প আধুনিকতা। এটা পাশ্চাত্যের আধুনিকতা নয়, এটা দেশজ আধুনিকতা। তাই আমি এটাকে বলছি বিকল্প আধুনিকতা। এটার শিকড় আমাদের দেশে ছিল। মডার্নিটি বলতে যদি আমরা ইনক্লুসিভিজম বোঝাই, মডার্নিটি বলতে যদি আমরা মোগল কসমোপলিটানিজম বোঝাই, মডার্নিটি বলতে যদি আমরা মাল্টিলিঙ্গুয়াল অ্যাপ্রোচ টু সোশ্যাল হিস্ট্রি বোঝাই, তার কিছু ধারা। মডার্নিটি বলতে যদি আমরা মহিলাদের উপর ফোকাস দেওয়াটাকে বোঝাই, মডার্নিটি বলতে যদি আমরা বৃহত্তর অর্থে নাগরিকের একটা সংজ্ঞার অনুসন্ধান করি, সেটার কিন্তু কিছু কিছু বিচ্ছুরণ আলোক ছটা আমরা আমাদের ইতিহাসে পাবো। যেই আলোক ছটাটা নির্মিত হয়নি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের দ্বারা বা সাইন্টিফিক রিভলিউশনের দ্বারা, এটা গুরুত্ব বা সাইন্টিফিক এক্সপ্লোরেশনের দ্বারা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সেটার পূর্বাভাস আমরা পাই আমাদের ইতিহাসে। সেটা একটু অন্য ধরনের আধুনিকতা। ইংল্যান্ডে আমরা যে আধুনিকতা আধুনিক যুগে পাই তার সঙ্গে তুলনীয় হয়তো নয়, তাহলে আমরা সেটাকে বলতে পারি বিকল্প আধুনিকতা। এই অল্টারনেটিভ মডার্নিটির একটা সন্ধান আমরা এই স্বাধীনতা উত্তর ইতিহাস চর্চায়, সামাজিক ইতিহাস চর্চায় আমরা দেখতে পাই। যদিও অনেক সময় ইমপ্লিসিট অবস্থায় দেখতে পাই, এক্সপ্লিসিট অবস্থায় সেভাবে দেখতে পাই না। কারণ এই জায়গায় ইতিহাস চর্চার নির্মাণটা এখনো চলছে, এটা ক্রমশ এগিয়ে চলেছে, পরবর্তীকালে হয়তো পরিণতি লাভ করবে, এটা আমরা আশা করতে পারি। আমরা একটা নতুন জিনিস দেখতে পাই ঐতিহাসিকদের চর্চায়, যে সীমাবদ্ধতাটা আমি উল্লেখ করেছি, যে রেনেসাঁস ইতিহাস চর্চা আমরা দেখেছি যে একটু নগর কেন্দ্রিক, কলকাতা কেন্দ্রিক একটা দৃষ্টিকোণ। কলকাতাকে ছেড়ে একটু গ্রামের দিকে চলে যাওয়ার প্রবণতা আমরা এই সমাজ ইতিহাসিকদের মধ্যে দেখতে পাই। এর পেছনে কিন্তু পুরোপুরি ঐতিহাসিকদের অবদান আমি বলবো না, যারা ঐতিহাসিক নন তারাও ওইদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে গেছেন। যেমন গান্ধী গ্রাম থেকে ভারতবর্ষের মানে জাতি গঠন প্রক্রিয়াটা ক্রিয়াশীল হবে এটা আশা করছেন। রবীন্দ্রনাথও তার সমাজ গঠনের কাজে সেই বুনিয়াদ তৈরি কাজে গ্রামকে বেছে নিচ্ছেন। গান্ধীর হয়তো কথা ছিল গান্ধী আহমেদাবাদকে কেন্দ্র করে নিজের জীবন গড়ে তুলবেন, রবীন্দ্রনাথের হয়তো কথা ছিল কলকাতাকে কেন্দ্র করে জীবন গড়ে তুলবেন। রবীন্দ্রনাথ কলকাতাকে ছেড়ে চলে গেলেন বোলপুরে এবং সবরমতী আশ্রমে চলে গেলেন গান্ধী আহমেদাবাদকে ছেড়ে। এইভাবে শহর থেকে, প্রধান শহরকে ছেড়ে একটা প্রভিন্সের যখন গ্রামে চলে যাচ্ছেন এই দুই প্রধান ব্যক্তিত্ব, তার মধ্য দিয়ে একটা বার্তা দিয়ে যাচ্ছেন, যেই বার্তাটা কিন্তু পৌঁছে যাচ্ছে অনেক ঐতিহাসিকের মধ্যে, যারা আবার গ্রামকে খুঁজে আনার চেষ্টা করছেন ইতিহাস চর্চায়। আমাদের স্বাধীনতা উত্তর সমাজ ইতিহাস চর্চায় এই যে উত্তরণ, এটা গুরুত্বপূর্ণ একটা উত্তরণ, গুরুত্বপূর্ণ একটা শিফট, সেদিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। তাই আমি আরেকটা দিকে দৃষ্টি আকর্ষণ করি। আমরা যখন মোগল সাম্রাজ্যের পতনের কথা, অবক্ষয়ের কথা আলোচনা করি, তখন আমরা কিন্তু বলার চেষ্টা করি যে অষ্টাদশ শতক অন্ধকারময় যুগ ছিল না। অনেক সাকসেসর স্টেট বা উত্তরাধিকার রাষ্ট্রের উত্থান হয় সেই সময়। তাদের মধ্যে আমরা আলোক ছটা দেখেছিলাম, আমরা বাণিজ্যের বিকাশ দেখেছিলাম, আমরা নতুন নতুন সৃজনশীলতা দেখেছিলাম, নতুন সমন্বয়ী সংস্কৃতির বিচ্ছুরণ দেখেছিলাম। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই, সেই আলোচনা কখনো আমাদের আলোচনায় আসে না। কারণ এই সীমাবদ্ধতাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানেও আমরা তো পাশ্চাত্যের ঐতিহাসিকের দৃষ্টিকোণ থেকে আমাদের দেশকে দেখি, তাই আমরা গ্রাম বাংলাকে দেখতে পাই না। যেই দেখার কথা বারে বারে রবীন্দ্রনাথ এবং গান্ধী বলে গেছেন, সেইটা আমরা দেখতে পাই না। এই অষ্টাদশ শতকে, এটা আমার একটা হাম্বল সাবমিশন, আমিও তো সোশ্যাল হিস্ট্রি, কালচারাল হিস্ট্রি চর্চা করি, দেয়ার ওয়াজ এ রুরাল রিসার্জেন্স ইন ইন্ডিয়া। খালি ট্রেড, কমার্স এন্ড সৃজনাত্মক কার্যকলাপের রিসার্জেন্স নয়, মার্কেন্টাইল সেন্টার গুলো রিসার্জেন্স নয়, একটা রুরাল রিসার্জেন্স হয়েছে অষ্টাদশ শতকে মোগল সাম্রাজ্যের অবক্ষয় বেলায়, যেটা আমরা দেখতে পাই অষ্টাদশ শতকের পাঞ্জাবে এবং ঊনবিংশ শতকের বাংলায়। বাংলায় নেতৃত্ব দিচ্ছেন লালন শাহ, দুদ্দু শাহর মতো ব্যক্তি, কাঙাল হরিনাথের মতো পায়োনিয়ার রুরাল জার্নালিস্ট,
এবং পাঞ্জাবের মতো ক্ষেত্রে বুল্লে শাহর মতো একজন আশরাফ, যিনি নতুন করে আশরাফের সংজ্ঞাকে সংজ্ঞায়িত করেছেন ভারতবর্ষের শিকড়ের সঙ্গে সাযুজ্য বজায় রেখে। এই গুরুত্বপূর্ণ উত্তরণটা, এই গুরুত্বপূর্ণ শিফট, সমাজের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ শিফট আমাদের আলোচনায় এগুলো বড় একটা আসে না। অর্থাৎ এই রুরাল রিসার্জেন্স ইন ইন্ডিয়া ইন দ্য 18th and 19th centuries এটা আসে না, কিন্তু সমাজ ইতিহাস চর্চায় এটা গুরুত্বপূর্ণ একটা শিফট। আমাদের এটা মনে রাখা দরকার, কারণ এখনো বেশিরভাগ ভারতবর্ষের মানুষ গ্রামেই তো বাস করে। তাদের বাদ দিয়ে কি সামাজিক ইতিহাস চর্চা সম্ভব? এই দিকে আমাদের একটা গুরুত্বপূর্ণ দিক আছে। আরেকটা আমার খুব সময় নেই, আমার সময় প্রায় শেষ হয়ে আসছে, আরেকটা দিক না করলেই নয়, সেটা হচ্ছে এই সময়ের ইতিহাস চর্চায় একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আসছে সমাজ ইতিহাস চর্চায়। এটার দিকেও আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। সেটা হচ্ছে যে বিভিন্ন ডিসিপ্লিনের সাহায্য নিয়ে সমাজ ইতিহাসকে দেখা, সাহিত্যিকদের সাহায্য নিয়েও দেখা। যেমন কতগুলো সংকট ঐতিহাসিকরা মেটাতে পারেন না। অমরেশ ত্রিপাঠী বিখ্যাত ঐতিহাসিক, আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, বিখ্যাত ঐতিহাসিক, ইতিহাস ও ঐতিহাসিক লিখেছেন। সেখানে কি বলছেন একবার দেখে নিন। তিনি বলছেন, আমি নেপোলিয়নের মনস্তত্ত্ব বা নেপোলিয়নকে বোঝার চেষ্টা করছি। আমি প্রধান প্রধান ঐতিহাসিকদের কাজ দেখেছি, উনি ফ্রেঞ্চও জানতেন কিন্তু অমরেশ ত্রিপাঠী, কিন্তু আমি খুব সদুত্তর পাচ্ছি না। কিন্তু যেই মুহূর্তে আমি লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিসটা বেছে নিলাম, আমি রাশিয়ার অভিজাততন্ত্রের, সামন্ততন্ত্রের দৃষ্টিকোণ থেকে নেপোলিয়নের মনস্তত্ত্ব, নেপোলিয়নের কর্মসূচির তাৎপর্য অনুধাবন করতে সক্ষম হলাম। এইভাবে সাহিত্যের গুরুত্ব উপলব্ধি করছেন অমরেশ ত্রিপাঠী। তার বিচ্ছুরিত হয়েছে এই মানসিকতা ইতিহাস ও ঐতিহাসিকের পাতায়, আপনারা দেখে নিতে পারেন। আমরা এর সঙ্গে সংযোজন করব যে আমরা 1930-এর দশকের যে বিচ্ছিন্নতা, সেপারেটিজম, সেটা হয়তো ঐতিহাসিকরা পুরোপুরি আমাদের সামনে বা রাজনীতিবিদরা পুরোপুরি আমাদের সামনে সেভাবে সহজ সরল ভাবে উপস্থাপন করতে পারেন না, সৃজনাত্মক ভাবে, অর্থপূর্ণ ভাবে উপস্থাপন করতে পারেন না। আমরা এখানে একটা বই বেছে নিতে পারি, একটা উপন্যাস বেছে নিতে পারি, গৌর কিশোর ঘোষের প্রেম নেই উপন্যাস, যেটা 1930-এর যে বিচ্ছিন্নতা তার প্রেক্ষাপটে লেখা, সেটা আমরা বেছে নিতে পারি। বা 19 শতকে কিভাবে মুসলিম জমিদাররা জমি হারাচ্ছেন, আশরাফ সম্প্রদায়ের অর্থনীতির প্রতি কি দৃষ্টিভঙ্গি, জমির প্রতি কি দৃষ্টিভঙ্গি, সমাজের প্রতি কি দৃষ্টিভঙ্গি, ধর্মের প্রতি কি দৃষ্টিভঙ্গি, এটা যদি আমরা অনুধাবন করার চেষ্টা করি, অনেক সময় ঐতিহাসিকদের লেখায় আমরা সদুত্তর পাবো না, কিন্তু আমরা যদি কাজী ইমদাদুল হকের উপন্যাস আব্দুল্লাহটা বেছে নেই, আমরা অনেক সময় সদুত্তর পেয়ে যাব। বা আমরা যদি জসিম উদ্দিনের কবিতা বেছে নেই, তাহলে আমরা সমাজ ইতিহাসের অনেক সদুত্তর পেয়ে যাব। গ্রাম বাংলাকে একটু বেশি করে আমরা হয়তো বুঝতে পারবো। তাই জন্য রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসটা শুরু হয় লালন সার একটা গান দিয়ে, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এইভাবে সাহিত্যকে নতুন করে দেখা, সাহিত্যকে ব্যবহার করা, সাহিত্য ইতিহাস নয়, কিন্তু একটা ভালো সাহিত্যের সমসাময়িক ইতিহাস বিচ্ছুরিত হয়, সেইটাকে দেখার একটা প্রয়াস এই সময়কার সামাজিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ একটা সংযোজন হিসেবে আমরা উল্লেখ করতে পারি। আমরা এবার নতুন একটা জায়গায় চলে যাব। আমরা জানি নিয়ারঞ্জন এর কথা বলছেন যে মিথ ইতিহাস নয়, কিন্তু ঐতিহাসিক কি মিথ চর্চা করবেন? সমাজ ইতিহাস চর্চায় মিথকে চর্চা করা কি দরকার? অন্যান্য ঐতিহাসিকরা বলছেন মিথকে চর্চা করার দরকার আছে। মিথ ইতিহাস নয়, আমরা জানি। মিথকে ওই আগে যে কথা বলেছি, স্টার্ন অ্যান্ড আনডিনায়েবল সোর্সেস অফ হিস্ট্রি বলা যায় না, কিন্তু মিথ সমসাময়িক ঐতিহাসিক মানসিকতা বা ইতিহাসের চালিকা শক্তিগুলিকে বিচ্ছুরিত করে, প্রতিফলিত করে। সেই জন্য সমসাময়িক ইতিহাসকে ভালো করে বুঝতে গেলে সমসাময়িক জনমানসে কি ধরনের মিথ কাজ করেছিল, ক্রিয়াশীল ছিল, সেগুলো চর্চা করা দরকার। মিথ চর্চা করতে গেলে কখনো কখনো আমাদের আর্কাইভস এর বাইরে যেতে হয়। আমি তো আগে বলেছি বিয়ন্ড আর্কাইভস আমাদের অন্যতম স্লোগান সমাজের ইতিহাস চর্চার ক্ষেত্রে, এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবার আমি চলে আসব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ঐতিহাসিকরা এই সময় বেছে নিয়েছেন, আমাদের আলোচ্য সময় বেছে নিয়েছেন। দুটো দিক আলোচনা করে আমি হয়তো শেষ করতে পারবো। একটা হচ্ছে কৃষক আন্দোলন, কৃষকদের বিশ্ব দর্শন, কৃষকদের মানুষ, এটাকে অনুধাবন না করলে সমাজ ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়। কারণ আমাদের তো কৃষিজীবী নির্ভর, কৃষি নির্ভর আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের দেশ। বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। কৃষকের যে বিশ্ব দর্শন, কৃষকের যে চেতনা, মানসিকতা,
সেইটাকে বাদ দিলে ইতিহাস চর্চা, সমাজ ইতিহাস চর্চা অসম্পূর্ণ থেকে যায়। সুতরাং কৃষক আন্দোলনকে নতুন ভাবে দেখা এই সময় সমাজ ইতিহাস চর্চার একটা গুরুত্বপূর্ণ দিক। আরেকটা গুরুত্বপূর্ণ দিক দিয়ে হয়তো আমি পরে শেষ করতে পারি, সেটার উল্লেখ করে রাখি। সেটা এতদিন পর্যন্ত হয়তো বা রাজনীতির বিশেষ কিছু রাজনৈতিক মতামতের ভাবাদর্শে প্রভাবিত হয়ে ঐতিহাসিকগণ যেই আলোচনাটা করতেন না বা কম গুরুত্বপূর্ণ বলে মনে করতেন, যেটা 80-র দশক এমনকি 90-র দশকের গোড়ায়ও কম গুরুত্বপূর্ণ বলে প্রতিভাত হয়েছিল বাঙালির ইতিহাস চর্চায়, সেটা হচ্ছে থিওলজি বা ধর্মতত্ত্ব বা তুলনামূলক ধর্মতত্ত্ব। এটার গুরুত্ব কিন্তু ঐতিহাসিকরা সেভাবে এর আগে অনুভব করেননি। কিন্তু 90-এর দশক থেকে বা একবিংশ শতক থেকে আমরা দেখব যে অনেক ঐতিহাসিক কিন্তু হীরেন মুখার্জি একজন পার্লামেন্টারিয়ান, তিনিও এটা উপলব্ধি করেছেন। তাই জন্য তার একটা বইয়ের নাম ফ্রম আমির খসরু টু মৌলানা আবুল কালাম আজাদ, কো-মিংলিং অফ কালচারস ফ্রম আমির খসরু টু মৌলানা আবুল কালাম আজাদ, এই বলে তার একটা বক্তৃতা মুদ্রিত হয়েছে এশিয়াটিক সোসাইটি থেকে। অমলেন্দু দে আরেকটা বই লিখেছেন থিওলজিক্যাল ডিসকোর্সেস ইন ইন্ডিয়ান হিস্ট্রি, এশিয়াটিক সোসাইটির সম্পাদকের মানে সভাপতির ভাষণে এটা 2004 সালে মুদ্রিত হয়। এই পুস্তিকাগুলো খুব গুরুত্বপূর্ণ। এই সময় এই বিংশ শতকের দ্বিতীয় ভাগে বেঙ্গলের গভর্নর হচ্ছেন সৈয়দ নুরুল হাসান। সৈয়দ নুরুল হাসানও সমাজ ইতিহাস চর্চায় ধর্মের গুরুত্বের কথা উল্লেখ করেছেন। সুতরাং এই জায়গাটা সমাজ ইতিহাস চর্চার খুব গুরুত্বপূর্ণ একটা শিফট, সেই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। ধর্ম চর্চাটা করতে হবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে, নাহলে সমাজ বোঝা যাবে না। আজকে এই একবিংশ শতকে আমরা বুঝতে পারছি যে ধর্মকে যদি ঐতিহাসিকরা, প্রশিক্ষিত ঐতিহাসিকরা ধর্ম নিয়ে চর্চা না করেন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, তাহলে ধর্ম হাইজ্যাক্ট হয়ে যেতে পারে। আমি আর বেশি বলবো না, আপনারা বুঝতে পারছেন আমার বক্তব্যের তাৎপর্যটা। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ। আমি একটু কৃষক আন্দোলন সম্বন্ধে দু একটা কথা বলবো। বিখ্যাত কাজ হয়েছে চতুরঙ্গ পত্রিকায়। অধ্যাপক বিনয় চৌধুরী লিখছেন ধর্ম ও পূর্ব ভারতে কৃষক আন্দোলন, ধর্ম ও পূর্ব ভারতে কৃষক আন্দোলন 80-র দশকে বেরোচ্ছে। তার একটু আগে 77 সালে, 76-77 সালে অমলেন্দুদের বই বেরোচ্ছে বাঙালি বুদ্ধিজীবী ও বিচ্ছিন্নতাবাদ, ওয়াহাবি ফরাইজি মুভমেন্টকে নতুন ভাবে দেখা, সমাজ ইতিহাসকে নতুন ভাবে দেখা। কাছাকাছি সময় গৌতম ভদ্র লিখছেন নারকেল বেরিয়ার জং, মানে জং মানে যুদ্ধ, নারকেল বেরিয়ার জং, পাগলাই ধুম অর্থাৎ পাগলপন্থী কৃষক আন্দোলন। গৌতম ভদ্রের লেখায় আমরা পাচ্ছি পাগলাই ধুম এবং নারকেল বেরিয়ার জং। পাশাপাশি আমরা পাচ্ছি অভিজিৎ দত্তর মুসলিম সোসাইটি ইন ট্রানজিশন, আমরা পাচ্ছি নরহরি কবিরাজের ওয়াহাবি এন্ড ফরাজি মুভমেন্টস ইন বেঙ্গল ইত্যাদি নানান বই আমরা এই সময় পাচ্ছি। কিন্তু আমি এখানে দেখব যে কৃষকদের যে বিভিন্ন ভাবে দেখা, কৃষকদের আন্দোলনটাকে কিভাবে বিশ্লেষণ করছেন এই সময় বাঙালি ঐতিহাসিকরা। মূলত নরহরি কবিরাজ একটু মার্কসিয়ান লেফটিস্ট ফিলোসফির দ্বারা প্রভাবিত হয়ে বলছেন ওয়াহাবি ফরাজি আন্দোলন যেন একটা ক্লাস ওয়ার, শ্রেণী সংগ্রাম। এটাকে অভিজিৎ দত্ত আরো ছোট করে রিডিউস করছেন, ছোট করে দেখছেন। সেটাকে আমরা সম্পূর্ণভাবে নিচ্ছি না। বিনয় চৌধুরী নেননি, অমলেন্দু দেও নেননি, গৌতম ভদ্র নেননি। অভিজিৎ দত্ত বলছেন মুসলিম সোসাইটি ইন ট্রানজিশন, তিতুমির রিভোল্ট, এটাকে তিনি আউটবার্স্ট অফ কমিউনাল ফ্রেন্ডজি ছাড়া কিছু বলছেন না, একটা সাম্প্রদায়িক বিস্ফোরণ ছাড়া আর কিছু তিনি ভাবছেন না। এই ফরাজি ওয়াহাবি আন্দোলনটাকে, তিতুমিরের বিদ্রোহটাকে তিনি একটা সাম্প্রদায়িকতার বিস্ফোরণ ছাড়া কিছু ভাবছেন না। কিন্তু আমরা আমাদের আলোচনায় দেখার চেষ্টা করব কমিউনালিজম বা সাম্প্রদায়িকতা কথাটা 19 শতকের প্রাণ্য বেলায় প্রথম ভাগে আসেনি, এটার সৃষ্টি হয়েছিল অনেক পরে। এটা মনে রাখতে হবে, এটা একটা আধুনিক টার্ম। এটা 19 শতকের প্রথম দিকে এই টার্মটা ব্যবহার করা যায় না। 19 শতকের প্রথম দিকে আমরা যদি ইউরোপের কথাও ভাবি, রাশিয়াতেও সেভাবে জাতীয়তাবাদ কোন অবস্থায় ছিল। জাতীয়তাবাদ ইউরোপেও 19 শতকের দ্বিতীয় ভাগে এসেছে। 19 শতকের প্রথম ভাগে সেভাবে পরিপূর্ণভাবে জাতীয়তাবাদ নিয়ে ইউরোপের ইতিহাসেও আলোচনাটা অসম্পূর্ণ থেকে যায়। সুতরাং কমিউনালিজম টার্মটাও সেরকমই ন্যাশনালিজমের মতো একটা আধুনিক টার্ম। এটা 19 শতকের প্রথম ভাগে ব্যবহার করা যায় না। তাই আমরা অভিজিৎ দত্তের মতামতটা নিতে পারবো না যে এটা একটা কমিউনাল ফ্রেন্ডজি, আউটবার্স্ট অফ কমিউনাল ফ্রেন্ডজি। তা নয়, সেটা আমরা বোঝানোর চেষ্টা করবো ঐতিহাসিকরা কিভাবে দেখেছেন, গৌতম ভদ্র, বিনয় চৌধুরী, অমলেন্দু দে কিভাবে দেখেছেন আমরা একটু দেখার চেষ্টা করব, যেটাকে বাদ দিলে সামাজিক ইতিহাসকে নতুন ভাবে দেখা যেত না। যেমন অধ্যাপক বিনয় চৌধুরী বলছেন, চতুরঙ্গ পত্রিকা এটা সিরিয়ালাইজড হয়েছিল 80-র দশকে, যে
ধর্ম ও পূর্ব ভারতে কৃষক আন্দোলন, এটা একটা ক্লাসিক। এই লেখাটা আপনারা দেখবেন, তাহলে সমাজ ইতিহাস চর্চা কিভাবে বিংশ শতকের দ্বিতীয় ভাগে বিস্তৃত হয়েছে, এগিয়ে গেছে, আমরা বুঝতে পারবো না। এখানে তিনি বলছেন যে ইকোনমিক ফ্যাক্টরটা হয়তো মেইন ফ্যাক্টর, বা ইঙ্গিত করেছেন ইকোনমিক ফ্যাক্টরটা মেইন ফ্যাক্টর হতে পারে কৃষক অসন্তোষের ক্ষেত্রে, কিন্তু কেবলমাত্র অর্থনৈতিক কারণে তারা বিপ্লব হয়তো হয় না। বিপ্লব এর কারণ নিহিত থাকে অনেক সময় অর্থনীতি বহির্ভূত অনেক ফ্যাক্টরে, এক্সট্রা ইকোনমিক ফ্যাক্টরে নিহিত থাকতে পারে। যেমন কৃষকরা তো অনেক দশক ধরে শোষিত হচ্ছে, তাহলে আগের দশকগুলোতে তারা বিদ্রোহ করলো না কেন? একটা বিশেষ সময়ে কেন তারা বিদ্রোহ করলো? এগুলোর উত্তর খালি অর্থনীতির মধ্যে পাওয়া যায় না। তাই ফ্রেডরিক এঙ্গেলস এর লেখা পেজেন্ট ওয়ার ইন জার্মানি, যেটা ইকোনমিক ডিটারমিনিজমের দ্বারা আক্রান্ত, সেটা দিয়ে কেবলমাত্র বোঝা যায় না কেন মধ্যযুগে জার্মান কৃষকরা বিদ্রোহ করেছিল। তাদের একটা বিশ্ব দর্শন ছিল, একটা মেন্টালিটি ছিল, একটা প্রেজেন্ট মেন্টালিটি ছিল, প্রেজেন্ট ওয়ার্ল্ড ভিউ ছিল। সেই জগৎটাকে বাদ দিয়ে বোঝার চেষ্টা না করে কৃষক আন্দোলনের চরিত্র আমরা নির্ধারণ করতে পারি না, বিশ্লেষণ করতে পারি না। বিনয়বাবু এটা দেখালেন তার গবেষণায়, যুগান্তকারী গবেষণা। তিনি বললেন যে এটাকে কমিউনাল আউটবাস বলা যাবে না, যেটা অভিজিৎ দত্ত বলার চেষ্টা করেছেন। যেমন অনেক সময় হয়তো গো মাংস ব্যবহার করা হচ্ছে, অনেক সময় হয়তো মসজিদের সামনে জমিদাররা মিউজিক বাজাচ্ছেন, অনেক সময় মসজিদকে জমিদাররা, গ্রামের জমিদাররা, হিন্দু জমিদাররা আক্রমণ করছেন, কিন্তু এই অ্যাকশন গুলো সবসময় কমিউনাল ছিল না। এটার অন্য ব্যাখ্যা সম্ভব। আসলে মসজিদগুলোর মধ্যে সলা পরামর্শ করতো বিদ্রোহীরা, তাই মসজিদটা ছিল একটা ক্ষমতার প্রতীক, একটা ষড়যন্ত্রের প্রতীক, একটা রাজনৈতিক সলিডারিটির প্রতীক। তাই মসজিদগুলোকে আক্রমণ করে তাদের সলা পরামর্শটাকে ভেঙে দিতে পারলে তাদের বিদ্রোহটাকে নিয়ন্ত্রণ করা যাবে। মসজিদগুলোকে আক্রমণ করলে জমিদাররা, হিন্দু জমিদাররা দেখাতে পারবেন যে গ্রামে তাদের একচ্ছত্র আধিপত্য আছে, যে কোনো বিষয় তারা হস্তক্ষেপ করতে পারেন, তাদের হস্তক্ষেপ সম্ভব, বৈধতা দিচ্ছেন নিজেদের অ্যাকশনটাকে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকেও, একটা কৌশলগত দৃষ্টিকোণ থেকেও মসজিদে তারা আক্রমণ করছে সেটাকে দেখা যেতে পারে। বা ওয়াহাবিরা যে গোমাংস ভক্ষণ করছেন প্রকাশ্যভাবে, সেটাকেও পুরোপুরি কমিউনাল না বলে জমিদারদের কর্তৃত্বকেই তারা চ্যালেঞ্জ করছেন, এভাবে দেখা যেতে পারে। সুতরাং জমিদাররা যে ওয়াহাবি আন্দোলনকারীদের দাড়ির ওপর ট্যাক্স রাখছেন, আমার দাড়ি অবশ্য 2.5 ইঞ্চি লম্বা নয়, আপনারা ট্যাক্স বসাতে পারবেন না, তো যাই হোক 2.5 ইঞ্চি লম্বা দাড়ি থাকলেই সে ওয়াহাবি হতো, সেই দাড়ির ওপর ট্যাক্স বসানো হতো। জমিদাররা এই ট্যাক্স বসাচ্ছেন, এটা পুরোপুরি কমিউনাল অ্যাকশন নয়। এটার মাধ্যমে জমিদাররা বোঝাতে চাইছেন আমরা যা ইচ্ছা তাই করতে পারি, গ্রামীণ বাংলায় আমাদের কর্তৃত্ব জারি আছে। সুতরাং হিন্দু জমিদাররা যখন দাড়ির ওপর ট্যাক্স বসাচ্ছেন, এটা পুরোপুরি সাম্প্রদায়িক অ্যাকশন নয়, এটার পিছনে কর্তৃত্ব ফলায় রাখার কম্পিটিশন ফর স্ট্রাগল ফর মাস্টারি ইন দ্য বেঙ্গল কান্ট্রি সাইড, স্ট্রাগল ফর সুপ্রিমেসি ইন দ্য বেঙ্গল কান্ট্রি সাইড। এখানে ওয়াহাবিরা, জমিদাররা যুক্ত হয়ে যাচ্ছেন। সমস্ত প্রতীককে যখন তারা আক্রমণ করছেন, সে আক্রমণের কারণ সাম্প্রদায়িক নাও হতে পারে। একটা ডিস্টিংক্ট কমিউনিটি আইডেন্টিটি ডেভেলপ করেছে, কিন্তু ডিস্টিংক্ট কমিউনিটি আইডেন্টিটি ইজ নট ইকুইভ্যালেন্ট টু কমিউনালিজম। কমিউনালিজমটা পরে ডেভেলপ হচ্ছে, ওটা বিংশ শতকের প্রাণ্য বেলায় প্রথম দশক থেকে আমরা প্রকট ভাবে দেখতে পাই, 19 শতকের প্রথম ভাগে সেভাবে নয়। যদিও একটা পৃথক স্বতন্ত্র সম্প্রদায় সম্বন্ধে যে অস্তিত্ব, সেই সচেতনতাটা আমরা কৃষকদের একটা অংশের মধ্যে দেখতে পাই, জোলাদের একটা অংশের মধ্যে দেখতে পাই, মাঝি মাল্লাদের একটা অংশের মধ্যে দেখতে পাই। এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। এইভাবে সমাজকে দেখার একটা চেষ্টা কিন্তু হলো। এবং রামমোহনকে বুঝতে গেলে এই বিভিন্ন গবেষণার ধারা, কয়েকটা বই উল্লেখ করলাম, আমি ওখানে আর যাচ্ছি না, আমার সময় শেষ হয়ে আসছে। রামমোহনের মধ্যে একটা ইন্ডিয়াননেস ছিল, এই জন্য দেখবেন অমলেন্দু দে একটা তুলনামূলক আলোচনা করছেন। রামমোহনকে বুঝতে গেলে দারাসুকোকে বুঝতে হবে, কারণ দারাসুকোর ওই সমন্বয়ী ইন্দো পারসিক ঐতিহ্যটা, বৃহত্তর নাগরিকের কনসেপ্টটা দারাসুকোর মাধ্যমে রামমোহনের কাছে আসছে। এভাবে অমলেন্দু দে দেখানোর চেষ্টা করছে। আমরা জানি দারাসুকো, শাহজাদা দারাসুকো, যিনি শাসক হতে পারেননি দুঃখজনক ভাবে, তিনি বৃহত্তর নাগরিকের একটা সংজ্ঞা খুঁজেছিলেন, পরীক্ষা নিরীক্ষা করছিলেন বিখ্যাত নাগরিক, বৃহত্তর নাগরিকের একটা সংজ্ঞা তৈরি করার জন্য। এবং মনে করে দেখুন, রাজা রামমোহন রায়, এমনকি রাজা রাধাকান্ত দেব, তারা কি করছেন? তারা যখন পিটিশন দিচ্ছেন ব্রিটিশ সরকারকে, তারা কিন্তু হিন্দু মুসলিম উভয় নাগরিকের স্বাক্ষর সম্বলিত আবেদন দিচ্ছেন। অর্থাৎ তাদের কনসেপ্টে কিন্তু বিচ্ছিন্নতা সেভাবে নেই, তাদের কনসেপ্টে আছে ভারতবর্ষের নাগরিকের কনসেপশনে
ভারতবর্ষের আত্মপরিচয়ের অন্বেষণে আমাদের হিন্দু মুসলিমকে পাশাপাশি চলতে হবে, এই অনুভূতিটা রাধাকান্ত দেব বা রামমোহনের যে পিটিশন গুলো সই করেছে কারা কারা, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। একটা সমন্বয়ী জাতি গঠন প্রক্রিয়ার প্রয়াস তাদের মধ্যে ছিল। এইভাবে সমাজ ইতিহাসকে রাধাকান্তকে খালি রক্ষণশীল বলে বাতিল করে না দিয়ে রাধাকান্তের মধ্যে সৃজনাত্মক ইতিবাচক যে সম্ভাবনা ছিল, জাতি গঠন প্রয়াসের যে সমন্বয়ী দিক ছিল, একটা মডার্নাইজিং ট্র্যাডিশনাল বা ট্র্যাডিশনাল মডার্নাইজার হিসেবে রাধাকান্তকে কিভাবে দেখা যায় সমাজ ইতিহাস চর্চায়, এই ধরনের ব্যক্তির যে একটা বৃহত্তর টোটাল হিস্ট্রি, তার সঙ্গে সমাজকে সংশ্লিষ্ট করে একটা টোটাল হিস্ট্রি নির্মাণের চেষ্টা আমরা কিন্তু এই স্বাধীনতা উত্তর বাংলায় পাই। এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। হ্যাঁ, অনেকে বিদ্যাসাগরকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলছে। এইভাবে নতুন নতুন প্রবণতাগুলো, বিখ্যাত ব্যক্তিত্বের সঙ্গে সমষ্টির যে দ্বন্দ্ব, সেখানে ব্যক্তিত্ব অনেক সময় কখনো কখনো গুরুত্ব পাচ্ছে। বিদ্যাসাগর, রাধাকান্ত দেব, রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ভাই গিরিশচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন, এদের নিয়ে কাজ হচ্ছে। এইভাবে ব্যক্তির ইতিহাস চর্চার দিকে ঝোঁকটা সমাজ ইতিহাস চর্চার একটা নতুন ডাইমেনশন। এবং আমি শেষ করব একথা বলে যে একবিংশ শতকের প্রাণ্য বেলায় আমাদের এশিয়াটিক সোসাইটি এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছেন। আগামী 27 তারিখ আপনারা হয়তো ইউটিউবে দেখতে পারেন, ইরান সোসাইটি, অনেকটা উপেক্ষিত একটা সোসাইটি কলকাতা শহরে, এশিয়াটিক সোসাইটি ঠিক প্যারালাল কিড স্ট্রিটে অবস্থিত। ইরান সোসাইটি তার 76তম জন্মদিবস পালন করবে আগামী 27 তারিখ, এই মাসের 27 তারিখ। এই এশিয়াটিক সোসাইটি এবং ইরান সোসাইটির একটা প্রাতিষ্ঠানিক অবদান আছে স্বাধীনতা উত্তর বাংলায় সমন্বয়ী ধর্মের চর্চা করা, তুলনামূলক ধর্মের চর্চা করা। তাদের যে বিভিন্ন পুস্তক তালিকা বা এই যে ইরান সোসাইটির জার্নাল ইন্ডো ইরানিকা, এখানে অনেক বাঙালি ঐতিহাসিক লিখেছেন, জগদীশ নারায়ণ সরকার এবং অন্যান্যরা লিখেছেন। সেগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে তুলনামূলক ধর্মচর্চা আস্তে আস্তে গুরুত্ব পাচ্ছে সামাজিক ইতিহাস চর্চার ক্ষেত্রে। এভাবে স্বাধীনতা পরবর্তী 7 দশকে ইতিহাস চর্চা এগিয়ে গেছে, তার মধ্যে নতুন নতুন মাত্রা এসেছে। খালি স্টার্ন অ্যান্ড আনডিনাইবল সোর্স কে ভিত্তি করে রাজনৈতিক ইতিহাস, প্রশাসনিক ইতিহাস, সামরিক ইতিহাস না লিখে একটা টোটাল হিস্ট্রি লেখার, সামাজিক ইতিহাস লেখার, মেন্টালিটি হিস্ট্রি লেখার একটা চর্চা আমরা দেখতে পাই এই ঐতিহাসিকদের প্রয়াসে। আমরা দেখতে পাই যে নবজাগরণকে নতুন করে মূল্যায়ন করার একটা প্রয়াস। আমরা দেখতে পাই সামাজিক আন্দোলনকে নতুন করে দেখার, আমি সুফি আন্দোলনকে কিভাবে নতুন করে দেখা হয়েছে এই সময় আর বললাম না, সময় নেই, খালি কৃষক আন্দোলন দিয়ে কিছুটা আলোচনা করেছি। তুলনামূলক ধর্মচর্চাকে কিভাবে দেখা যায়, এটা একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা একসময় মার্কসিস্ট হিস্টোরিয়ানরা আলোচনা থেকেই বাদ দিয়ে দিয়েছিলেন, সবাই না কিন্তু। যেমন অনেকে, আমি বলেছি নুরুল হাসান, তিনি বামপন্থী ঐতিহাসিক, নুরুল হাসান কিন্তু তুলনামূলক ধর্মচর্চার গুরুত্ব উপলব্ধি করেছেন। আর.এস. শর্মা, প্রাচীন ভারত বিশেষজ্ঞ, তিনিও কিন্তু মার্কসিস্ট, কিন্তু তিনি তুলনামূলক ধর্মচর্চার গুরুত্ব উপলব্ধি করেছেন। এখানে একটা ব্যক্তিগত কথা বলি, এই আর.এস. শর্মা বেশ কয়েক বছর হলো মারা গেছেন। এই আর.এস. শর্মা আমার ইন্টারভিউ নিয়েছিলেন, অন্যতম আমার মানে ইন্টারভিউয়ার ছিলেন, ইন্টারভিউ যারা নিয়েছিলেন, ইন্টারভিউ বোর্ডে অন্যতম ছিলেন আর.এস. শর্মা। তখন আমি ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম, তিনি বলেছিলেন এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, ভাঙা ভাঙা বাংলা বলতেন, এই তুলনামূলক ধর্মচর্চার আলোচনা গবেষণাটা যেন আমি এগিয়ে নিয়ে যাই, এই ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছিলেন, পরে পরবর্তীকালে শুনেছি। এই আর.এস. শর্মা লেফটিস্ট হিস্টোরিয়ান, কিন্তু তুলনামূলক ধর্মচর্চার গুরুত্ব বুঝছেন। সুতরাং মার্কসিয়ান হিস্টোরিয়ানদের আমি একটা মনোলিথ ভাবতে পারবো না, এটা একটা হেটেরোজিনাস গ্রুপ। কেউ কেউ বলছেন ধর্মকে পুরোপুরি বাদ দিয়ে দাও, সমাজ ইতিহাস থেকে আলোচনা করার দরকার নেই, এটা জটিলতা সৃষ্টি করবে। অন্যান্যরা বলছেন ধর্মকে ভালো করে বুঝতে হবে, যদি না বোঝা যায়, হিরেন মুখার্জি, তারপরে নুরুল হাসান, আর.এস. শর্মা, এরা বুঝতে পারছেন যে ধর্মকে বোঝা দরকার। এবং প্রগতিশীল ঐতিহাসিক সতীশ চন্দ্র বুঝতে পারছেন, সতীশ চন্দ্রের বই পার্টিজান পলিটিক্স এর কোর্টে তিনি বলছেন যে আমার এই আলোচনাটা পলিটিক্স কেন্দ্রিক হলেও পরবর্তী আলোচনা সোশ্যাল হিস্ট্রি, কালচারাল হিস্ট্রি কেন্দ্রিক হবে। সেই কথা সতীশ চন্দ্র রেখেছিলেন, দীর্ঘ জীবন লাভ করেছিলেন, 90-এর বেশি বেঁচেছিলেন। তিনি কিন্তু পরের দিকে সমাজ ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস চর্চা করেছেন। সুতরাং এভাবে কতগুলো দিক উন্মোচিত হয় সমাজ ইতিহাস চর্চার ক্ষেত্রে, যেগুলো আমাদের ইতিহাস বোধকে সমৃদ্ধ করে, আমাদের ইতিহাস চর্চার যে ধারা, যে দক্ষতা, যে অনুশীলন, সেটাকে আরো সমৃদ্ধ করে। এই আলাপ আলোচনা আপনাদের সঙ্গে দীর্ঘক্ষণ করলাম। আপনারা রবিবারের একটা সন্ধ্যাকে বিসর্জন দিয়ে এই ধরনের
আলাপ আলোচনায় অংশগ্রহণ করেছেন, আমার বক্তব্য শুনলেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।